হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিবডি টু মাই চ্যানেল এক্সেল ইন ইংলিশ। এই ভিডিওতে আমরা জন কিটসের টু অটম কবিতাটি নিয়ে আলোচনা করে নেব। এর আগে ওড টু নাইটিঙ্গেল আলোচনার সময় জন কিটস অ্যান্ড হিজ ওডস নিয়ে আমরা কথা বলেছি, তাই এখানে সরাসরি টু অটম নিয়ে আমরা আলোচনা করব। We should remember that it was the last completed work by John Keats, so it's considered a final masterpiece of his poetic career. তবে শুধুমাত্র কিটসের শেষ সম্পূর্ণ কাজ বলে নয়, দ্য পোয়েম ইজ স্পেশাল বিকজ অফ ইটস ওন পোয়েটিক বিউটি, দ্য রিচ ইমেজারি অ্যান্ড দ্য পারফেক্ট হারমোনি অফ ফর্ম অ্যান্ড ফিলিং, অর্থাৎ এর কাব্যিক সৌন্দর্য আর প্রাণবন্ত চিত্রকল্পের কারণেও টু অটমকে কিটসের একটা অনন্য সৃষ্টি বলে গণ্য করা হয়। Now the word ode is missing from the title of the poem. আমরা দেখতেই পাচ্ছি এটার নাম শুধুমাত্র to autumn, but still it is considered as an ode and grouped with the 6 great odes of Keats. কারণ এর ভাষা, ভাব এবং গঠন পুরোপুরি একটি ওডের মতনই। আমরা পড়তে গেলে দেখতে পাবো যে it follows the traditional structure and tone of an ode. It's a lyrical poem that addresses and praises the season autumn in a rich elevated language, যে এটি একটি গীতি কবিতা যেখানে আমরা দেখব যে একটা সুন্দর মার্জিত ভাবপূর্ণ ভাষায় অটম সিজনের প্রশংসা স্তুতি করা হয়েছে। এটা লেখা হয়েছিল on 19 সেপ্টেম্বর in the year 1819, এক শরতের বিকেলে কিটস হেঁটে আসার পরে। বাকি 5টি ওডসের সাথে এই 6th আর ফাইনাল ওডটিও প্রকাশিত হয় কিটসের কবিতার সংকলন ল্যামিয়া, ইসাবেলা অ্যান্ড দ্য ইভ অফ সেন্ট অ্যাগনিস অ্যান্ড আদার পোয়েমস এই বইটিতে ইন দ্য ইয়ার 1820। এবার মনে হতেই পারে যে কি করে এত শিওরলি বলা যায় যে এই পার্টিকুলার ডেতে, দ্যাট ইজ অন 19 সেপ্টেম্বর, এই ডেটেই কিটস এই কবিতাটি লিখেছিলেন। এর কারণ একটা চিঠি 1819 সালের 21শে সেপ্টেম্বর মঙ্গলবার বন্ধু জন হ্যামিল্টন রেনল্ডসকে লেখা একটি চিঠিতে কিটস বলেন কিভাবে রবিবার বিকেলে হাঁটতে বেরিয়ে শরতের প্রকৃতি দেখে তিনি মুগ্ধ হয়ে যান। সেই পরিষ্কার আবহাওয়া, ঠান্ডা মিষ্টি হাওয়া, ফসল কাটার পরের শুকনো খড়ে ঢাকা সোনালি ক্ষেতের মধ্যে তিনি একটা ছবির মতন শান্ত উষ্ণ সৌন্দর্য দেখতে পান, যা তাকে এই অপূর্ব কবিতাটি রচনা করতে অনুপ্রেরিত করে। মূল টেক্সটে গিয়ে এবার আমরা দেখে নেব কিটস কেমন করে শরতের সেই সৌন্দর্য তার কথায় প্রকাশ করেছেন। আচ্ছা, অটম হলো গ্রীষ্ম আর শীতের মধ্যবর্তী সিজন। ইংল্যান্ডে সেপ্টেম্বর, অক্টোবর এবং আর্লি নভেম্বর এই মাস ধরে অটম সিজন চলে। তখন কান্ট্রি সাইড গ্রামাঞ্চলে গাছ ভরা পাকা ফল থাকে, আবহাওয়া ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে, গাছের পাতার রং বদলায় আর ফসল তোলার কাজও চলে। সেই শান্ত রূপসী ঋতুটিকে কিটস এখানে কি বলছেন? সিজন অফ মিস্টস অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস। মিস্টস মানে ফগ, কুয়াশা। আবহাওয়া ঠান্ডা হতে থাকার কারণে শরৎকালের ভোর কুয়াশাচ্ছন্ন থাকে। মিস্টস হিয়ার সাজেস্ট আ সফট অ্যান্ড ড্রিমি বিউটি, একটা কোমল স্বপ্নময় সৌন্দর্য যেন চারপাশে ঘিরে আছে। মেলো মিন্স মাইল্ড, প্লেজেন্ট, ওয়েল রাইপেন্ড বলা যায়, মানে কোমল, পরিপক্ক এমন কিছুকে বোঝায় যা সময় নিয়ে সুন্দরভাবে সম্পূর্ণ পরিপক্ক হয়েছে। ফ্রুটফুলনেস means the state of being full of fruit. It also means abundance and fertility, মানে ফল ভরা অবস্থা এবং উর্বরতা ও প্রাচুর্য, যখন প্রকৃতি অনেক ফল দেয়, অনেক ফসল ধরে। So mellow fruitfulness means gentle and rich abundance of ripe fruits, যে কেবল প্রচুর ফল আছে তাই নয়, বরং এই ফলগুলি পুরোপুরি পাকা, মিষ্টি, নরম এবং সেগুলো সেই সময় সংগ্রহের জন্য প্রস্তুত। প্রকৃতি শান্তভাবে এখানে তার পূর্ণতা, তার মাধুর্য যেন প্রকাশ করছে। ক্লোজ বুজুম ফ্রেন্ড অফ দ্য ম্যাচিউরিং সান। ক্লোজ মিন্স ইন্টিমেট, ঘনিষ্ঠ অন্তরঙ্গ, অ্যান্ড বুজুম ফ্রেন্ড মানে ট্রাস্টেড ফ্রেন্ড
ভারী কাছের বিশ্বস্ত এক বন্ধু যেন, যাকে মনের সব কথা খুলে বলা যায়। তাহলে শরৎ হলো সূর্যের সেরকম অন্তরঙ্গ কাছের বন্ধু। কি রকম সূর্য? ম্যাচিওরিং সান। নাও ম্যাচিওরিং সান বলতে দুটো অর্থ বোঝায়। এমন এক সূর্য যে ফসল ও ফলকে ম্যাচিওর অর্থাৎ রাইপ হয়ে উঠতে, পেকে উঠতে সাহায্য করে। and the sun himself is growing older. বছর শেষ হয়ে আসছে, শীত আসছে, তাই দিন ছোট হচ্ছে, সূর্যের তেজও স্তিমিত, মৃদু হয়ে আসছে। conspiring with him how to load and bless. conspire মানে ষড়যন্ত্র, যেটা এখানে কিন্তু কোনো নেগেটিভ খারাপ অর্থে এই শব্দটা ব্যবহার হয়নি। এখানে শরৎ সুন্দরী আর সূর্য দুই অন্তরঙ্গ বন্ধু যেন কনস্পায়ার যোগ সাজস বা শলা পরামর্শ করছে কিভাবে প্রকৃতিকে ফুলে ফলে আর আশীর্বাদে ভরিয়ে দেওয়া যায়। হিয়ার অটম অ্যান্ড সান বোথ আর পার্সনিফাইড। এরা একে অন্যের বন্ধু, একে অন্যের সাথে শলা পরামর্শ করছে, জাস্ট লাইক হিউম্যানস। with fruit the vines that round the thatch eaves run. thatch মানে হলো খড়, কাঠ বা শুকনো পাতা দিয়ে তৈরি ছাউনি বা ছাদ, যেটা ইংল্যান্ডের গ্রামাঞ্চল এবং আমাদের গ্রাম বাংলাতেও দেখা যায়। eaves হলো ছাদের সেই অংশ যা এরকম দেওয়ালের বাইরে ঝুলে থাকে। সো thatch roof বলতে বোঝায় খড়ের ছাউনি দেওয়া ছাদের ঝুলে থাকা প্রান্তভাগ। তাহলে এখানে কবি বলছেন যে এই দুই বন্ধুর উদ্দেশ্য হলো ওই খড়ের চালের কিনারা বরাবর ওঠা ভাইন্স মানে লতাগুলোকে, বিশেষ করে এখানে আঙুর গাছের কথা বলা হচ্ছে, সেগুলিকে ফলে ভরিয়ে তোলা। শুধু এটুকুই নয়, তারা আরও কি করার যোগসাজশ করছে? টু বেন্ড উইথ অ্যাপেলস দ্য মস্ট কটেজ ট্রিজ। গ্রামের বাড়ির পাশে শ্যাওলা পড়া আপেল গাছগুলোকে এমনভাবে ফলে ভরিয়ে তোলে যে গাছগুলো সেই ফলের ভারে মাটির দিকে বেন্ড মানে নুয়ে পড়ে। and fill all fruit with ripeness to the core. প্রতিটি ফলকে কোর মানে একদম ভিতর পর্যন্ত পরিপক্ক ও সুস্বাদু করে তোলে। কোনো অংশ আর অপরিপক্ক বা কাঁচা থাকে না। to swell the gourd. দৃষ্টি এখন অন্য ফসলের দিকে। কুমড়ো এবং লাউ জাতীয় জিনিসগুলো swell মানে বড় এবং স্ফীত করে তোলে। and plump the hazel shells with a sweet kernel. হেজেল নাটগুলিকে গোল ও ভরাট করে তোলে আর তার ভিতরে থাকা কার্নেল মানে নরম শাঁস জাতীয় অংশটুকু মিষ্টি ও পরিপক্ক করে তোলে। টু সেট বাডিং মোর অ্যান্ড স্টিল মোর লেটার ফ্লাওয়ার্স ফর দ্য বিজ। শরৎ দেরিতে ফোটা ফুলগুলি অর্থাৎ গ্রীষ্মকালের শেষে ফুটে ওঠা ফুলগুলিকে বারবার ফুটিয়ে তোলে যেন মৌমাছিদের জন্য খাবারের অভাব না হয়। তাই ফুলগুলো ঋতুর শেষের দিকে ফুটলেও সেখানে তখন শীত আসার ইঙ্গিত থাকলেও শরৎ তার মতন করে জীবনধারার গতি অব্যাহত রেখে যায়। আনটিল দে থিঙ্ক ওয়ার্ম ডেজ উইল নেভার সিজ। আর এই অবিরাম ফুল ফোটার কারণে মৌমাছিরা ভাবে যে উষ্ণ ফলনশীল গ্রীষ্মের দিনগুলো বুঝি কখনোই শেষ হবে না। Again here we find personification, যেখানে মৌমাছিরা ভাবতে পারে। এবার কেন তারা এরকম ভাবছে? For summer has overbrimmed their clammy cells. Overbrimmed মানে ভরে গিয়ে উপচে পড়া। Clammy means damp, sticky, আঠালো, স্যাঁতস্যাঁতে, and cells refer to the small chambers in their honeycombs. মৌমাছিদের মৌচাকে ছোট ছোট খোপ যেখানে তারা মধু জমা করে রাখে। অর্থাৎ মৌমাছিদের মৌচাকে মধু উপচে পড়ছে। একটা অভাবহীন পরিপূর্ণ প্রাচুর্যের দৃষ্টি এখানে আমরা দেখতে পাচ্ছি। Now these lines reflect a universal human tendency to take good times for granted. মৌমাছিরা যেমন এই উপচে পড়া প্রাচুর্যে বিভ্রান্ত হয়ে ভাবে যে গরমের দিন আর কখনো শেষ হবে না, সেরকম মানুষও সমৃদ্ধি আর শান্তির সময় ভুলে যায় যে এই সময়টা কিন্তু চিরন্তন নয়, পরিবর্তন আসবেই। Who hath not seen thee oft amid thy store? Thee, that is you refers to autumn, amid thy store means among your gathered harvest.
দ্য ফ্রুটস, গ্রেনস অ্যান্ড অ্যাবান্ডেন্স অফ দ্য সিজন। অর্থাৎ কে তোমাকে তোমার ওই প্রাচুর্যের মাঝে, বিশাল ফলনের মাঝে বারবার দেখেনি? ইটস অবভিয়াসলি আ রিটরিক্যাল কোয়েশ্চেন, যেটার উত্তরটা স্পষ্ট আমাদের কাছে, অর্থাৎ সবাই দেখেছে। এবার কোথায় কখন দেখেছে? Sometimes whoever seeks abroad may find thee sitting careless on a granary floor. যদি কেউ বাইরে তোমায় খোঁজে তখন সে হয়তো তোমায় খুঁজে পাবে, means autumn can be found by those who actively look for her presence. তাকে কোথায় পাবে? সিটিং কেয়ারলেস অন আ গ্র্যানারি ফ্লোর, চিন্তাহীন বা নিশ্চিন্ত ভঙ্গিতে আলস্য ভরে বসে থাকতে দেখা যাবে কোনো শস্যাগারের মেঝেতে। এই মুহূর্তে মাঠ থেকে ফসল কেটে শস্যাগারে তোলা হয়ে গেছে, হারভেস্টিং শেষ, তাই কাজ শেষে সে আলস্য ভরে নিশ্চিন্তে কেয়ারফ্রি ম্যানারে বসে আছে। Thy hair soft lifted by the winnowing wind. ফসল কাটার পরের পদ্ধতিটা হলো উইনোয়িং, যেটা হলো শস্য ঝাড়া বাছার একটি কৃষি পদ্ধতি। শস্য থেকে তুষ, খোসা বা অন্যান্য হালকা নোংরা জিনিস দূর করার জন্য বাতাস দিয়ে ঝাড়া বা ফু দেওয়াকেই উইনোয়িং বলে। So here autumn is personified as a female harvester, a female winnower, একজন মহিলা কৃষিজীবী যে এই শস্যগুলিকে ঝাড়াই বাছাই করছে, আর সেই সময় সেই বাতাসে তার চুলগুলিও হালকা উঠছে। সফট লিফটেড মানে মৃদুভাবে, আলতোভাবে বাতাসে উড়ছে। or on a half reaped furrow sound asleep, অথবা শরৎকে দেখা যেতে পারে সাউন্ড asleep মানে গভীর তন্দ্রাচ্ছন্ন অবস্থায়। কোথায়? on a half reaped furrow, এমন কোনো একটা মাঠে যেখানে ফসল কেবল আংশিকভাবে কাটা হয়েছে। furrow refers to a trench between crop rows, মানে লাঙল দিয়ে মাটি চষার পরে তৈরি হওয়া লম্বা সরু খাদ বা খাঁজ যেটা মাঠের মধ্যে থাকে, সেটাকে ফারো বলা হচ্ছে। সেখানে ফসল কাটার মাঝে এক গভীর শান্তিপূর্ণভাবে ঘুমিয়ে পড়েছে যেন শরৎ সুন্দরী। ড্রাউজড উইথ দ্য ফিউম অফ পপিজ, ড্রাউজড মানে তন্দ্রাচ্ছন্ন বা নিস্তেজ, ফিউম অফ পপিজ এই পোস্ত ফুল, পপিজ মানে হচ্ছে পোস্ত ফুল, আর ফিউম হচ্ছে তার ফ্র্যাগ্রেন্স বা হালকা ঘ্রাণ। এই পোস্ত ফুল থেকে আফিম তৈরি হয়, যা ঘুম ঘুম ভাবের সাথে একটা নেশা বা মাদকতা সৃষ্টি করে। অটম যেন এই মিষ্টি ঘ্রাণের ঘোরে ঘুমিয়ে পড়েছে। while thy hook spares the neck swath and all its twined flowers. হুক মানে ফসল কাটার কাস্তে, আর সোয়াথ মানে হলো শস্য বা ফসলের একটি ফালি যেটা কাস্তে এক কোপে কাটা যায়। স্পেয়ার হচ্ছে না কেটে রেখে দেওয়া, এর মানে অটাম তুমি ঘুমিয়ে পড়ায় তোমার হুক বা কাস্তেটি ফসলের পরবর্তী অংশটুকুও তাতে জড়িয়ে থাকা ফুলগুলিকে কাটেনি, সেগুলো অক্ষতই রয়ে গেছে। সো দ্য ওয়ার্ক ইজ হাফ ফিনিশড and it presents a picture of laziness, খুব আলস্য তন্দ্রাচ্ছন্ন একটা দুপুরের ছবি ফুটে উঠেছে। and here autumn is personified as a reaper girl, এক কৃষাণী কন্যা বা ফসল কাটা মেয়ে হিসাবে তাকে এখানে কল্পনা করা হয়েছে। and sometimes like a gleaner, it's a clear example of simile here. autumn is compared to a gleaner. gleaner বলতে বোঝায় সেই গরিব রমণীদের যারা ফসল কাটা হয়ে যাবার পরে মাঠে যা পড়ে থাকে সেই শস্যটুকুই কুড়িয়ে নেন। কবি বলছেন autumn তুমি কখনো বা এক গরিব শস্য কুড়োনো কন্যা হয়ে দেখা দাও। thou dost keep steady thy laden head across a brook. দাই লেডেন হেড তোমার ঝুঁকে থাকা মাথা, যা হয়তো আক্ষরিক অর্থেই এই কুড়িয়ে পাওয়া শস্যের ভারে ঝুঁকে আছে, অথবা মেটাফরিক্যালি এই ঋতুর সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকার কারণে। অ্যাক্রস আ ব্রুক মানে একটা ছোট নদীর উপর দিয়ে বোঝানো হচ্ছে এই কন্যারূপী শরৎ মাথায় ভারী শস্যের ভার নিয়ে একটি ছোট নদী বা জলধারা খুব সাবধানে পেরোচ্ছে। ইন আ স্টেডি ওয়ে, ভারাক্রান্ত মাথাটি স্থির রেখে খুব সাবধানে যাতে কিছু না পড়ে যায়।
এইভাবে সমাজের নীরব বিনয়ী পরিশ্রমী সাধারণ গরিব ঘরের মেয়ের মধ্যে শরৎ যেন তার শান্ত সৌন্দর্যটুকু মেলে ধরছে। Or by a cider press with patient look thou watchest the last oozings hours by hours. Here we also find personification. এখানে কবি অটমকে এক সাইডার প্রেসার হিসাবে কল্পনা করছেন। সাইডার প্রেস হলো এমন একটি যন্ত্র যা আপেল থেকে রস বার করে তার থেকে সাইডার তৈরি করতে ব্যবহার করা হয়। সাইডার হলো আপেলের সুরা বিশেষ। With patient look thou watchest the last oozings hours by hours. Patient look মানে ধৈর্যশীল দৃষ্টিতে এখানে সেই সাইডার প্রেসার যেন ধৈর্য ভরে চুপচাপ দাঁড়িয়ে আছে, তার মুখে শান্ত অভিব্যক্তি। সেই যন্ত্রে আপেল থেকে ধীরে ধীরে রস নিষ্কাশন হচ্ছে, উজ আউট, আস্তে আস্তে সেই রসটা বেরিয়ে আসছে। আর সেই লাস্ট উজিংস, শেষ বিন্দু রসের নিষ্কাশন পর্যন্ত ঘন্টার পর ঘন্টা মন দিয়ে দেখে চলেছে অটম ইন দ্য ফর্ম অফ আ সাইডার প্রেসার। এখানে সে এক ধীর ধৈর্যশীল দর্শক, যে পরিপূর্ণ কাজের পর শেষ মুহূর্তের শান্তিটুকু উপভোগ করছে পরম তৃপ্তিতে। Where are the songs of spring? This is a rhetorical question. Here the poet ponders on the absence of spring's typical sounds like the birds chirping, leaves rustling, water flowing, and the buzz of bees, all of which are very lively, joyful sounds. আর বসন্তের এই প্রাকৃতিক সুর বা সঙ্গীত কিন্তু শরতে শোনা যায় না। তাই কবি বলছেন, আই ওয়্যার আর দে? আই শব্দটা এখানে প্রশ্নটাকে আরো এমফ্যাটিক, আরো জোরদার করার জন্য ব্যবহার করা হচ্ছে, অনেকটা ইনডিড বা ট্রুলি বলার মতন, লাইক ইনডিড ওয়্যার আর দ্য সংস অফ স্প্রিং? নাও আই ওয়্যার আর দে, দিস ইজ আ ক্লাসিক এক্সাম্পল অফ ইউবিসুন্ট। ইউবিসুন্ট হলো একটা ল্যাটিন ফ্রেজ যার আক্ষরিক মানেই হচ্ছে ওয়্যার আর দে, তারা কোথায়। এটা কবিতায় ব্যবহার করা হয় যখন কেউ অতীতের সৌন্দর্য, আনন্দ বা গৌরব হারিয়ে যাওয়ার কথা ভাবে। এখানে কবি বসন্তের গান না থাকায় একটা যেন কোথায় দুঃখ প্রকাশ করছেন, যা অ্যাকচুয়ালি ঋতু পরিবর্তন এবং জীবনের ক্ষণস্থায়িত্বের কথাও যেন আমাদের মনে করিয়ে দিচ্ছে। তারপরই অবশ্য তিনি বলছেন, think not of them, thou hast thy music too. কবি খুব অ্যাশোরিং টোনে এখানে অটমকে বলছেন, তুমি সংস অফ স্প্রিং নিয়ে ভেবো না, তোমার নিজস্ব গান তো আছে। While bud clouds bloom the soft dying day. Bud clouds মানে হলো বার্স বা লম্বা সমান্তরাল রেখায় আকাশ জুড়ে ছড়িয়ে থাকা মেঘ, যা প্রায়শই গোধূলির সময় দেখা যায়। সফট ডাইং ডে বা ধীরে ধীরে দিনের আলো মৃদুভাবে মিলিয়ে আসার কালে, মানে স্প্রিং বা বসন্তের গান যেমন ভোরে বা সকালে শোনা যায়, অটমের গান কিন্তু দিনের শেষে এই গোধূলি বেলাতেই শুনতে পাওয়া যায়। And touch the stubble plains with rosy hue. স্টাবল প্লেন্স মানে হলো সেই সব কৃষি জমি যেখানে ফসল কেটে নেওয়ার পরে স্টাবল মানে শর্ট ড্রাই স্টকস বা ছোট ছোট খড়ের মতো গোড়াগুলো মাটিতে থেকে যায়। সূর্যাস্তের আলোয় এই মাঠগুলো একটা রোজি হিউ বা গোলাপি আভায় রেগে উঠে বড় মায়াময় লাগে। It suggests that there is beauty and dignity even in endings. ফসল কাটা হয়ে যাবার পরে এই মাঠগুলোকেও গোধূলি বেলায় দেখতে কত অপূর্ব মায়াময় লাগে। ঋতু বা জীবনের শেষেও এক ধরনের শান্ত মায়াময় সৌন্দর্য যেন রয়েই যায়। Then in a wailful choir the small gnats mourn. সেই গোধূলি বেলায় যখন দিনের আলো পড়ে আসছে, সেই সময় একটি ওয়েলফুল মানে বিলাপ বা কান্নার সুরে ভরা কোরাসে ছোট ন্যাটস, উইচ আর স্মল ফ্লাইং ইনসেক্টস, এক ধরনের মশা বলা যায়, সেগুলো যেন মৌন করছে, শোক প্রকাশ করছে। কয়ার মানে গানের দল, অনেক মশা একসাথে
উচ্চস্বরের গুঞ্জন তৈরি করছে, যেটা বাতাসে একটা খুব দুঃখী, একটা দীর্ঘস্থায়ী শোকাবহ গুঞ্জনের অনুভূতি সৃষ্টি করছে। অ্যামং দ্য রিভার স্যালোস, স্যালো হলো এক ধরনের উইলো গাছ, যা সাধারণত নদী বা ভেজা জায়গার আশেপাশে পাওয়া যায়। ওই ছোট ছোট পোকাগুলো নদীর ধারে, গাছের মধ্যে ঝোপে ঝাড়ে উড়ছে, গুঞ্জন করছে। বর্ন অ্যালফট মানে ক্যারেড আপওয়ার্ডস, বাতাসের ঝাপটায় তারা কখনো উপরে ভেসে বেড়াচ্ছে। অর সিঙ্কিং অ্যাজ দ্য লাইট উইন্ড লিভস অর ডাইজ, আবার হালকা বাতাসে বা বাতাস যখন থেমে যাচ্ছে তখন সেই পোকাগুলো নিচে নেমে আসছে। অ্যান্ড ফুল গ্রোন ল্যাম্বস লাউড ব্লিট ফ্রম হিলি বোর্ন, হিলি বোর্ন বা পাহাড়ে ঘেরা একটা লিমিটেড ছোট অঞ্চল, সেখানে বড় হয়ে ওঠা মেষ শাবকেরা উচ্চ স্বরে ডাকছে। ব্লিট হলো ভেড়ার ডাক। এই ভেড়া কিন্তু বসন্তে জন্মায়, সেই বসন্তে জন্মানো ছোট মেষ শাবক শরতের শেষে পূর্ণবয়স্ক হয়ে উঠেছে, তাই বলা হচ্ছে ফুল গ্রোন ল্যাম্বস। হেজ ক্রিকেট সিং, ঝোপঝাড়ের থেকে ঝিঝি পোকা গান গায়। এই ক্রিকেট সং নিয়ে জন কিটস আরেকটি ভীষণ সুন্দর কবিতা লিখেছেন, অন দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট। অ্যান্ড নাও উইথ ট্রেবল সফট দ্য রেড ব্রেস্ট হুইসেলস ফ্রম আ গার্ডেন ক্রফট। রেড ব্রেস্ট হলো একটি ছোট পাখি, যা সাধারণত রবিন নামেই পরিচিত। এটি ট্রেবল সফট বা নরম উচ্চ সুরে শীষ দিচ্ছে, যার অর্থ একটা তীক্ষ্ণ কিন্তু মৃদু অথচ মনোরম শব্দ। এটি একটি গার্ডেন ক্রফট বা একটা কুটির সংলগ্ন ছোট বাগান থেকে শীষ দিচ্ছে। পুরো মানেটা দাঁড়ায়, আর এখন নরম উচ্চ সুরে রবিন পাখি বাগান থেকে শীষ দেয়। And gathering swallows twitter in the skies. Now swallows are migratory birds. তারা হচ্ছে পরিযায়ী পাখি, তারা আকাশে বড় দলে জড়ো হয়ে উড়ছে, যার মানে তারা এবার শীতকালের জন্য উষ্ণ অঞ্চলে তাদের দীর্ঘ যাত্রার প্রস্তুতি নিচ্ছে। টুইটার হলো তাদের দ্রুত, ব্যস্ত, উঁচু স্বরের কিচিরমিচির শব্দ। তারা দল বেঁধে আকাশে উঠছে, আর তাদের সমবেত কিচিরমিচির ডাক জানান দিচ্ছে যে শরৎ শেষ হয়ে আসছে, শীতের আগমন এবার আসন্ন। These four lines together form a beautiful and poignant farewell to autumn. পূর্ণবয়স্ক মেষ শাবক এখানে গ্রোথ, ম্যাচুরিটি মানে বেড়ে ওঠা এবং জীবন ও প্রকৃতির পূর্ণতার প্রতীক। ক্রিকেটস, ঝিঝি পোকা হলো টিকে থাকা, সহ্য শক্তি এবং নিরন্তর জীবনধারার প্রতীক। রবিন হলো রেড ব্রেস্ট, অর্থাৎ রবিন হলো এখানে জীবনের পরিবর্তনকে শান্তভাবে গ্রহণ করে সব রকম পরিস্থিতি, সব রকম পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার প্রতীক। অ্যান্ড সোয়ালোজ, সোয়ালো হলো এখানে পরিবর্তনের জন্য প্রস্তুতি নিয়ে জীবনে এগিয়ে যাওয়ার প্রতীক। এখানে এটাই বোঝানো হচ্ছে যে প্রকৃতি কখনো পরিবর্তনকে বাধা দেয় না। শরৎ শেষে শীতও তাই প্রকৃতিতে শান্ত সুন্দর গানের মধ্যে দিয়েই যেন ধীরে ধীরে প্রবেশ করছে। So Keats's Ode to Autumn doesn't just describe the season, it moves through time, showing autumn's journey from beginning to end. এই কবিতার তিনটে স্ট্যান্জা শরতের তিনটে স্টেজকে তুলে ধরছে। ফার্স্ট স্ট্যান্জাতে আমরা দেখতে পাচ্ছি the scenes of early autumn, শরতের শুরুর দৃশ্য, and the theme here is abundance, ripeness, পরিপক্কতা, প্রকৃতির প্রাচুর্য, পূর্ণতা। প্রকৃতি যখন ফুলে ফলে ভরে উঠছে এবং প্রাচুর্যে সে পরিপূর্ণ, উপচে পড়ছে বলা যায়, সেই সময় ফল ফসল পরিপক্ক হয়ে উঠছে, মধু উপচে পড়ছে, প্রকৃতি ভরে উঠছে। আর আমরা এখানে কোন সেন্সের উল্লেখ পাচ্ছি? স্মেল অ্যান্ড টেস্ট, ঘ্রাণ এবং স্বাদের অনুভব পাচ্ছি। সেকেন্ড স্ট্যান্জাতে মিড অটম, মধ্য শরৎ, পরিশ্রমের পরবর্তী প্রশান্তি এবং পরিতৃপ্তি নিয়ে আসছে। দ্য থিম হিয়ার রেস্ট, স্টিলনেস, ফুলফিলমেন্ট, প্রকৃতি বিশ্রাম, নরম আলো, হালকা বাতাসে ভরা। শরৎ এখানে মাঠে প্রান্তরে কৃষিজীবী মেয়ের বিভিন্ন রূপে কবির চোখে ধরা দিচ্ছে।
এখানে দৃষ্টি আর স্পর্শই প্রধান হয়ে উঠছে। থার্ড স্ট্যান্জা লেট অটম, শরতের শেষ দিককে বোঝাচ্ছে যখন শীত ঘনিয়ে আসছে, where the theme departure, melancholy, beauty। এখানে মেইন সেন্সেস হচ্ছে সাউন্ড অ্যান্ড সাইট, শব্দ আর দৃষ্টি প্রধান, যখন বেলা শেষের মায়াবী আলোয় প্রকৃতিতে একটা বিদায়ী সুর বাজছে। কিডস বুঝিয়ে দেন শেষ মানেই কিন্তু সবসময় শূন্যতা নয়। তাই এই কবিতার মূল কথা হলো যে শরৎকাল কেবলমাত্র প্রাচুর্য আর সৌন্দর্যের ঋতুই নয়, এটি কিন্তু একই সাথে ক্ষয় ও পরিবর্তনেরও প্রতীক। আর এই কবিতায় কবি জীবনের সেই ক্ষণস্থায়ী সৌন্দর্যকে ভালোবেসে গ্রহণ করেছেন, উদযাপন করেছেন। আমরা প্রথমেই দেখে এসেছি, আগেই বলেছি যে এটি কিটসের মৃত্যুর আগে তার কম্পোজ করা লাস্ট কমপ্লিট পোয়েম। কোথাও এই কবিতা তাই কবির নিজের জীবনকেও হয়তো প্রতিফলিত করে। তাই শরৎকালের পাশাপাশি এই কবিতাটি মানব জীবনের প্রতিও যেন এক শ্রদ্ধাঞ্জলি। এর সাথেই এই কবিতার এক্সপ্লানেশন এখানেই শেষ করছি। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ করছি। প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল ফর মোর such videos. Study well, stay happy, stay connected. Thank you.